Dear students, welcome to our BNIS Home School program. This is Shushmita Das Choudhury, Assistant Teacher of English, Bonusri National Ideal School, Dhaka. Dear students, today I am going to take a class for the student of class 7. Before starting the class, please look at the information on the board. Class 7, subject English, second part, and there is teacher's name, class nom 3, and there is my Facebook ID, homework nom 2, and there is my mobile number. If there is any problem, please contact me from the board information. Dear students, our today's topic is use of preposition and its rules. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেই টপিকটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন অ্যান্ড ইটস রুলস, এবং সেটার উপর বেস করে আজকের ক্লাসের উপর আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক নং 2, রুলস অফ প্রিপোজিশন। তো আমরা ক্লাসটি শুরু করার পূর্বেই আমাদের আগে যেটা জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা কী। তাহলে আমরা প্রিপোজিশনটা যদি আগে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা কী, তাহলে আমাদের এটার ব্যবহার এবং যে নিয়মগুলো সেটি খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগে দেখে নিই যে প্রিপোজিশন কাকে বলে। তো এখানে প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন, দ্য নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য ইত্তেফাক। তার মানে কি, খবরটি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখেন দ্য নিউজ, এটা হচ্ছে কি, আমি আন্ডারলাইন করে রেখেছি, এটা হচ্ছে কি নাউন। অ্যাপিয়ার্ড ইন দ্য ইত্তেফাক, এখানে দ্য ইত্তেফাকও হচ্ছে কি নাউন। আর এখানে যেটা প্রিপোজিশন সেটা হচ্ছে কি ইনটা হচ্ছে এখানে প্রিপোজিশন ওয়ার্ড। আর এখানে ইনটা ব্যবহার করা হয়েছে দ্য ইত্তেফাক এই নাউনটির আগে। তাহলে আমরা যেই সংজ্ঞা পেয়েছি সেই সংজ্ঞা অনুযায়ী আমরা পাই যে প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী এইটা সেইভাবেই বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন মানে নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত শব্দ। এবার চলুন আমরা জেনে নিই যে ইউজ অ্যান্ড রুলস অফ সাম প্রিপোজিশন। আমরা কিছু প্রিপোজিশনের রুলস এবং কিছু ব্যবহার সম্পর্কে জানব। যদিও আমাদের অনেক প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে আমি কিছু রুলস এখানে আপনাদের জন্য রেখেছি। আজকে আমরা সেগুলো সম্পর্কেই জানব। আমরা প্রথমে যেটি জানব সেটি হচ্ছে অ্যাট এবং হচ্ছে ইন। এই দুটা প্রিপোজিশন রূপে এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এটা ব্যবহার এবং রুলসগুলো আমাদের জানতে হবে কখন, যদি স্থানের ক্ষেত্রে বোঝানো হয় বা সময়ের পূর্বে। বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট বনশ্রী ইন ঢাকা। এখানে হি লিভস অ্যাট বনশ্রী ইন ঢাকা, দেখেন এখানে দুটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অ্যাট প্রিপোজিশন আর একটা হচ্ছে ইন প্রিপোজিশন। এখন কথা হচ্ছে যে আমি বনশ্রীর পূর্বে অ্যাট ব্যবহার করেছি এবং ঢাকার পূর্বে ইন ব্যবহার করেছি। কারণ হচ্ছে ঢাকাটা একটি বড় স্থানকে নির্দেশ করেছে, একটি বড় বিভাগ, তাই তার পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। কিন্তু ঢাকার মধ্যে আরেকটি এলাকা হচ্ছে বনশ্রী, এটি ঢাকার ভেতরে অন্য একটি এলাকা, তাই এটি একটি ছোট স্থান হিসেবে এখানে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দা বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দা বসে না। তার মানে সময়ের পূর্বে আমরা জানি যে ইন ব্যবহার করলে অবশ্যই আমাদের সময়ের এরপর দা ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাট ব্যবহার করলে বসে না। যেমন এখানে আরেকটি এক্সাম্পল আমি রেখেছি, এখানে দুটাই উদাহরণ পেয়ে যাব। হি ওয়েন্ট দেয়ার অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং। এখানে দুইটাই সময় নির্দেশ করেছে, একটি হচ্ছে এক্সাক্ট টাইম দেওয়া হয়েছে, এই যেমন 9 o'clock এর পূর্বে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করেছি। কিন্তু আরেকটা সময় দেওয়া হয়েছে ইন দ্য ইভিনিং। এখানে ইভিনিং
এটার পূর্বে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করেছি, কিন্তু তারপরে দা ব্যবহার করা হয়েছে। সাধারণত ইভিনিং, মর্নিং, আফটারনুন এগুলোর সাথে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয় এবং ইন প্রিপোজিশনের পরে দা ব্যবহার করতে হয়। আর অন্যান্য সময়ের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করা যায়। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সটে, সেটা হচ্ছে ইন এবং ইনটু। এই দুটো প্রিপোজিশনের মধ্যে আমরা কী ধরনের তফাৎ বা ব্যবহারগত দিক থেকে আমরা কিভাবে ব্যবহার করব। যদি সেটা দুটাই ভেতরে অর্থে ব্যবহার করা হয়, কোনো কিছু ভেতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন, এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে। তার মানে হচ্ছে দুটাই ভেতরে অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু একটা হচ্ছে কি স্থিতিশীল বুঝিয়েছে, যেমন স্থিতিশীল বোঝালে ইন হবে, কিন্তু ভেতরে প্রবেশের ক্ষেত্রে যদি সেটা গতিশীলতা বোঝায় তাহলে সেক্ষেত্রে ইনটু ব্যবহার করতে হবে, বা সেটা হতে পারে রূপান্তরিত। এখানে আমি 3টে এক্সাম্পল রেখেছি, তোমরা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা কক্ষের ভেতরে। তাহলে এখানে ইন দ্য ক্লাসরুম তার মানে কক্ষের ভেতরে অলরেডি স্থিতিশীল রয়েছে শিক্ষার্থীরা। তারপর নেক্সট এক্সাম্পল, দে এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, তারা কক্ষে প্রবেশ করছিল। তার মানে কক্ষের ভেতরেই যাচ্ছিল, কিন্তু তারা প্রবেশের মধ্যে ছিল, তার মানে কি গতিশীল অবস্থা বিরাজমান ছিল, সেই জন্য এখানে আমাদের ইনটু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এরপর আরেকটা যেটা আমরা দিয়েছি এক্সাম্পল, সেটা হচ্ছে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর। এখানে রূপান্তর অর্থে ব্যবহার করা হয়েছে, যেমন পানি বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এখানে ইনটু ব্যবহার করা হয়েছে সেই জন্য, যেহেতু আমরা বলেছি যে রূপান্তরিত বা গতিশীলতা বোঝালে ইনটু প্রিপোজিশন বসে, তাই এখানে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, পানি বাষ্পে পরিণত হচ্ছে, এখানে ইনটু প্রিপোজিশন আমরা ব্যবহার করব। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট আরেকটি প্রিপোজিশন, সেটা হচ্ছে অন, ইন, অ্যাট। এইটা আমরা কখন ব্যবহার করব, দিন বা তারিখ বা মাসের ক্ষেত্রে। তো আমরা দেখে নিই, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। তার মানে আমরা যদি দিন বা তারিখ বসাই তাহলে তার পূর্বে আমরা অন ব্যবহার করব, এবং মাস বা বছরের পূর্বে ইন, এবং যদি সেটা নির্দিষ্ট এক্স্যাক্ট টাইম হয় তাহলে সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। এই এক্স্যাক্ট টাইমটা আমরা উপরে একটা প্রিপোজিশনে ব্যবহার করেছিলাম একবার, যেমন হি ওয়েন্ট দেয়ার অ্যাট 9 o'clock। এই যে 9 o'clock এখানে এক্স্যাক্ট টাইম দেওয়া আছে, এটার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমরা এখানে এক্সাম্পলটা দেখে নিই। সময়ের পূর্বে যে অ্যাট বসে এবং হচ্ছে দিন, মাস, বছরের পূর্বে হচ্ছে ইন, এবং দিন বা তারিখের পূর্বে অন। একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে, যেমন আই শ্যাল মিট ইউ অ্যাট 4 o'clock অন মানডে ইন জানুয়ারি। এখানে আমি অ্যাট 4 o'clock, এখানে এক্স্যাক্ট টাইম রয়েছে, এখানে আমার বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, তাই এখানে নির্দিষ্ট সময় যেহেতু দেয়া আছে তাই এখানে আমি অ্যাট প্রিপোজিশন ব্যবহার করেছি। এবং দিন বা তারিখের পূর্বে অন, এখানে মানডে হচ্ছে কি সোমবার বোঝানো হয়েছে, এখানে বারের নাম দেয়া আছে সেই জন্য এখানে অন প্রিপোজিশন বসবে। এবং হচ্ছে কি মাসের নাম দেয়া আছে জানুয়ারি, জানুয়ারির পূর্বে আমরা এখানে ইন বসিয়েছি, বা বছর বোঝালেও ইন ব্যবহার করতে হবে। এবার আমরা নেক্সট যে প্রিপোজিশনের ব্যবহার সেটি হচ্ছে আফটার এবং হচ্ছে ইন। ইন অতীতকালে ব্যাপক সময় বোঝাতে আফটার, এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। ব্যাপক সময় মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, তার মানে অতীতকালে যদি অধিক সময় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আফটার হবে, এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝালে ইন ব্যবহৃত হয়। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, আই রিটার্ন টু মাই কান্ট্রি আফটার 10 years। আমি আমার নিজের দেশে ফিরেছিলাম 10 বছর পর। এখানে অতীতকালের একটা ঘটনা এখানে বলা হয়েছে, তো এখানে আমাদের আফটার ব্যবহার করা হয়েছে। আর এর পরের এক্সাম্পলটা দেখো, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক। আমরা কাজটি 1 সপ্তাহে শেষ করব, শেষ করব। তাহলে এখানে 1 সপ্তাহের ভেতর যেহেতু শেষ করব, এটা উই উইল ফিনিশ। এখানে আমাদের কোন টেন্স ব্যবহার করা হয়েছে? ফিউচার টেন্স। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল, আর আমরা বলেছি যে ভবিষ্যৎকালের ব্যাপক সময় এ উইক।
এক সপ্তাহ, এটা একটি অধিক টাইম, তাই তার পূর্বে আমাদের ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। ঠিক সেম ওয়েতে উপরের যে এক্সাম্পলটা সেখানে আমরা আফটার ব্যবহার করেছি, কারণ এখানে 10 ইয়ার্সও হচ্ছে কি একটি ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, অধিক সময়, কিন্তু সময়টা ছিল হচ্ছে অতীতকালের ব্যাপক সময় বুঝিয়েছিল, তাই আফটার ব্যবহার করেছি। এরপর নেক্সট ইন, উইদিন, এই দুটো আমরা কখন ব্যবহার করব? ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে, ভবিষ্যৎকাল হলে এবং দুটোই যদি ব্যাপক সময় বোঝায় তাহলে শেষ মুহূর্ত বোঝাতে ইন, এবং সেই সময় উত্তীর্ণ হবার পূর্বে উইদিন ব্যবহৃত হয়। মানে ভবিষ্যৎকালে আমরা এর আগেরটাতে পড়েছি যে ব্যাপক সময় বোঝালে ইন ব্যবহার করব, কিন্তু সেটা কখন করব? যদি শেষ মুহূর্ত বোঝায় তাহলে ইন ব্যবহার করব, এবং সেই সময় যদি উত্তীর্ণ হওয়ার কিছু সময় পূর্বে হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা উইদিন ব্যবহৃত করব। যেমন মিস্টার জন উইল কাম ইন এ মান্থ, এখানে এক মাসের শেষ মুহূর্ত বোঝানো হয়েছে, মিস্টার জন এক মাসের ভেতর আসবে, তার মানে এক মাসের শেষ মুহূর্তে এখানে ইন ব্যবহার করা হয়েছে। এবং নেক্সট যে এক্সাম্পল সেটা দে উইল ফিনিশ দ্য টাস্ক উইদিন এ মান্থ, এখানে এক মাস উত্তীর্ণ হবার পূর্বে, তার মানে তারা কাজটি এক মাসের মধ্যেই করবে, তাহলে উইদিন আ মান্থ, এখানে উইদিন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে এক মাসের শেষ মুহূর্ত বুঝিয়েছে এবং আরেকটি হচ্ছে উত্তীর্ণ হবার পূর্বে বুঝিয়েছে। এরপর নেক্সট সেটি হচ্ছে ইন, বাই, বিফোর, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। তার মানে দুইটাই হচ্ছে কি ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের ক্ষেত্রে। এখানে আমাদের ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের ক্ষেত্রে কখন আমরা ইন, বাই বা বিফোর ব্যবহার করব? যদি সেটা ব্যাপক সময়ের পূর্বে ইন ব্যবহার করে, কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে এবং সেটা যদি ভবিষ্যৎকালই হয় তবে নির্দিষ্ট সময়ের পূর্বে সেক্ষেত্রে বাই বা বিফোর ব্যবহার করতে হবে। যেমন ব্যাপক সময় বোঝাতে এখানে আমি এটা হচ্ছে কি ব্যাপক সময় নির্দিষ্ট সময় বুঝিয়েছি। যেমন দেখেন আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য নভেল বাই অর বিফোর 6 PM, এখানে আমি বাইও ব্যবহার করতে পারি বা বিফোর, যে কোনো একটা দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। আমি এখানে দুইটাই লিখেছি, আপনারা চাইলে যে কোনো একটা লিখে কমপ্লিট করতে পারেন। যেমন আমি যদি বলি আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য নোভেল বাই 6 PM, আমি 6টার মধ্যে মানে লেখাটি আমার এই নোভেলটি উপন্যাসটি পড়া শেষ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স্যাক্ট টাইম 6 PM, মানে 6টা, এখানে এক্স্যাক্ট টাইম নির্দিষ্ট করে দেয়া আছে, তাই আমাদের এখানে বাই বা বিফোর যে কোনো একটা ব্যবহার করতে পারি। তারপর নেক্সট যে উদাহরণ বা এক্সাম্পল আছে হি উইল কাম ইন এ মান্থ, সে এক মাসের ভিতর আসবে। তাহলে এখানে ব্যাপক সময় বুঝিয়েছে এক মাস, এটা অনেক সময়, এখানে কোনো নির্দিষ্ট টাইম দেয়া নেই, তাই এটা ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এরপর চলো আমরা চলে যাচ্ছি নেক্সটে, সেটা হচ্ছে ইন, অন, টু। এটা আমরা কোন ক্ষেত্রে, সীমার ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করব? যেমন সীমার মধ্যে বোঝাতে ইন, মানে এবং হচ্ছে সীমার বাহিরে বোঝাতে টু, এবং সীমার উপর বোঝাতে অন ব্যবহৃত হয়। সেটা যদি সীমার মধ্যে হয় তাহলে ইন হবে, আর সীমার বাহিরে আমাদের হাতের নাগালের বাহিরে হলে টু, এবং সীমার উপর হলে অন ব্যবহৃত হয়। যেমন এখানে এক্সাম্পল আছে দ্য সুন্দরবনস ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, এখানে সীমার বাহিরে মানে হচ্ছে একদম দক্ষিণ সাইডে আমাদের দেশে সুন্দরবন অবস্থিত, তাহলে এটা হচ্ছে কি সীমা আমাদের নাগালের বাইরে, তাই এই জন্য হচ্ছে কি টু প্রিপোজিশন আমরা এখানে ব্যবহার করেছি। তারপর দেখেন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গার উপর অবস্থিত, তার মানে কি বুড়িগঙ্গা নদী ঢাকার উপর দিয়ে বয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে কি এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবং নেক্সট দেখেন আরেকটা এক্সাম্পল ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি, ঢাকা সিটি কলেজ হচ্ছে কি এই শহরের হৃদয় বলা হয় যেটা, এই জন্য যেহেতু এটা সীমার মধ্যে মানে ঢাকার মধ্যে অবস্থিত এবং এটা নাগালের মধ্যে, সেই জন্য হচ্ছে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবার নেক্সটে আমরা হচ্ছে চলে যাচ্ছি ইন আর আফটারের মধ্যে আমরা কোন টেন্সের ক্ষেত্রে ইন এবং কোনটার ক্ষেত্রে আফটার ব্যবহার করব। যদি ফিউচার টেন্সে ইন এবং হচ্ছে কি পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয়, নর্মালি আমরা সাধারণত ফিউচার টেন্সের ক্ষেত্রে ইন ব্যবহার করব এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহার করব। যেমন এখানে এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে মাই আঙ্কেল উইল কাম ফ্রম USA ইন আ উইক, আমার চাচা আমেরিকা থেকে আসবে এক সপ্তাহের মধ্যে। তাহলে এখানে ইন এ উইক, এটা
আর উইল কাম আসবে, এটা হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করেছি? ইন প্রিপোজিশন। এরপর হচ্ছে কি হিজ পেশেন্ট ডাইড আফটার 2 months, তার রোগীটি মারা গিয়েছিল 2 মাস পর। এখানে এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য এখানে আফটার প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এরপর চলে যাচ্ছি আমাদের সিন্স, ফ্রম আর হচ্ছে ফর প্রিপোজিশনটা আমরা সময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। নির্দিষ্ট সময় বলতে হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝায়, সেটার পূর্বে আমরা সিন্স বা ফ্রম ব্যবহার করব, এবং ব্যাপক সময় মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ব্যবহার করতে হবে। এখন এখানে কিছুটা আছে, সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় বোঝায়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিন্স দিয়ে শুধুমাত্র অতীতের নির্দিষ্ট সময় বোঝায়, কিন্তু ফ্রম দ্বারা সব টেন্সের নির্দিষ্ট সময় বোঝায়। আমরা সিন্স যখন ব্যবহার করব নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অতীত সময়কে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করব, কিন্তু ফ্রমটা আমরা সব টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং সিন্স ব্যবহারের পূর্বে যেই টেন্সটা বসে সেটা সবসময় পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেখে নেই, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে সিন্সের পূর্বে এখানে খেয়াল করে দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর নেক্সট কোশ্চেনে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এখানে আমরা ফর ব্যবহার করেছি, কারণ আমি বলেছি যে ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। এখানে সিন্স মর্নিং মানে সকাল হতে, এখানে নির্দিষ্ট করে বলেছে সকাল হতে বৃষ্টি হচ্ছিল, আর এখানে হচ্ছে কি ফর 2 hours 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। তাহলে দুইটা এখানে 2 ঘন্টা যাবৎ মানে ব্যাপক সময় ধরে হচ্ছে, এই জন্য ফর ব্যবহার করেছে। এরপর নেক্সট যে আমাদের প্রিপোজিশন রয়েছে সেটা হচ্ছে বিসাইড আর বিসাইডস। দুইটার কিছুটা তফাৎ রয়েছে ব্যবহারের দিক থেকে। একটা হচ্ছে বিসাইড, পাশে অর্থে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি, এবং ইহা ছাড়া বা অধিকান্ত বোঝাতে বিসাইডস ব্যবহার করতে হয়। যেমন হি স্যাট বিসাইড মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুর পাশে বসেছিল। তাহলে এখানে বিসাইড, সে পাশে বসা, এখানে পাশে অর্থে ব্যবহার করা হয়েছে বিসাইড। কিন্তু নেক্সট যে এক্সাম্পল সেটাতে আমরা দেখি এখানে অধিকান্ত বা ছাড়া অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন বিসাইডস দিস বুক আই হ্যাভ 2 other books, মানে এই বইটি ছাড়াও আমার আরও 2টি বই আছে। তার মানে কি এখানে অধিকন্তু মানে আমার আরও অধিক বই আছে, এখানে অধিকন্তু অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট এরপর হচ্ছে আমাদের বিটুইন এবং আমরা পার্সনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। বিটুইন এবং দুইয়ের মধ্যে হলে বিটুইন, এবং দুইয়ের অধিক হলে এমং ব্যবহৃত হয়। যদি পার্সন দুইয়ের মধ্যে বোঝানো হয় বা তুলনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব, এবং তুলনাটা যদি অধিক পার্সনের মধ্যে হয়, দুইয়ের অধিক হয়, তাহলে সেক্ষেত্রে এমং ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, ডিভাইড দ্য পেন্স বিটুইন দ্য 2 boys, দুটি বালকের মধ্যে কলমগুলো ভাগ করে দাও। তাহলে এখানে দুটি বালকের মধ্যে কলমগুলো ভাগ করে দিলে এখানে দুজন বালক বোঝানো হয়েছে, এই জন্য বিটুইন ব্যবহার করেছি। এবং নেক্সট এক্সাম্পলে দেখো, ডিভাইড দ্য পেপার্স অ্যামং দেম, এই কাগজগুলো তাদের মধ্যে ভাগ করে দাও। তাহলে তাদের বলতে এখানে কয়জন সেটা নির্দিষ্ট করা নেই, সেটা অধিক পিপলকেই বোঝানো হয়েছে, এই জন্য আমরা এখানে অ্যামং প্রিপোজিশন ব্যবহার করেছি। এবার দ্বারা অর্থে আমরা কখন কার সাথে বাই এবং কার সাথে উইথ ব্যবহার করব। এই যে বাই এবং উইথ দুটি সাথে বা দ্বারা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন যে করে তার পূর্বে বাই, মানে যে কাজটি করে কর্তার পূর্বে বাই, এবং যার দ্বারা করা হয় অর্থাৎ ইনস্ট্রুমেন্টের পূর্বে উইথ বসে, মানে হচ্ছে যিনি কাজটি করবেন তার পূর্বে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করব, এবং যার দ্বারা করা হবে মানে যেই যন্ত্রটি দিয়ে আমরা করব, যেই কাজটি কমপ্লিট করব, সেটার ক্ষেত্রে আমরা উইথ বসবে। যেমন একটা এক্সাম্পল, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান। এখানে দ্য টাইগার বাঘটিকে হত্যা করা হয়েছিল বাই দ্য হান্টার মানে শিকারীর দ্বারা, উইথ এ গান একটি বন্দুকের দ্বারা। তাহলে কি একটি বন্দুক দিয়ে হত্যা করেছে, বন্দুকটি হচ্ছে কি দিয়ে হত্যা করেছে, বন্দুক। এ গান, এখানে গানটি হচ্ছে কি
ইনস্ট্রুমেন্ট, তাই তার পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে। এবং যিনি হত্যা করেছেন, এই যে দ্য হান্টার, ব্যক্তি যিনি কাজটি করেছেন, এখানে বাই ব্যবহার করা হয়েছে। এরপর নেক্সট হচ্ছে অন আর হচ্ছে ওভার, দুটি এখানে অন মানেও উপরে অর্থে ব্যবহার করা হয়, ওভারও উপরে অর্থে ব্যবহার করা হয়, কিন্তু দুটির ব্যবহার একটু ভিন্ন। যেমন লাগালাগি অবস্থায় বোঝাতে অন এবং স্পেস রেখে উপরে হলে ওভার ব্যবহৃত হয়। লাগালাগি অবস্থায় বলতে কি বোঝায়, যেমন মনে করেন যে আমি একটি টেবিলের উপর বই রেখেছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। যখন আমি বইটি টেবিলের উপর রাখবো, টেবিলটির সাথে বইটি অ্যাটাচমেন্ট থাকবে, মানে স্পর্শ করে থাকবে। তো সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু নেক্সট এক্সাম্পলটি একটু খেয়াল করেন, দ্য ক্লক ইজ ওভার দ্য কাপবোর্ড। কাপবোর্ড মানে হচ্ছে ঘড়িটি হচ্ছে কাপবোর্ডের উপরে, তার মানে আমি একটা কাপবোর্ড রেখেছি এবং তার উপরে কাপবোর্ডটিকে স্পর্শ করেনি, ক্লকটি কিছুটা উপরে রয়েছে, তাই সেই ক্ষেত্রে আমি ওভার প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু দুইটাই কিন্তু উপরে অর্থে ব্যবহার করা হয়েছে। এবং আরেকটি জিনিস রয়েছে, তবে অ্যাবভও উপরে অর্থে ব্যবহৃত হয় যদি তা সীমার বাইরে বোঝানো হয়। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আস, এখানে আকাশটি হচ্ছে কি আমাদের উপরে, তাহলে এখানে আকাশ আমাদের ধরা সীমার বাইরে, সেই জন্য সীমার বাহিরে বোঝালে অ্যাবভ ব্যবহার করব। এই যে আমাদের এখানে আস এই প্রোনাউন, এই প্রোনাউনের পূর্বে আমাদের অ্যাবভ ব্যবহার করা হয়েছে, এখানে অ্যাবভটি হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এটিও উপরে অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ স্কাই হচ্ছে কি আমাদের সকলে ধরাছোঁয়ার বাইরে, এটা আমাদের মাথার উপরে ঠিকই, কিন্তু এটাকে আমরা ধরতেও পারবো না বা ছুঁইতেও পারবো না, আমাদের সীমার বাহিরে, তাই আমাদের অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে রুলসগুলো পড়লাম প্রিপোজিশনের, তোমরা এই রুলসগুলো খুব ভালোভাবে শিখবে এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে আজকে যে রুলসগুলো পড়ানো হলো, এই রুলসগুলোই হচ্ছে কি প্রিপোজিশনের রুলসগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমাদের হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 2। তাহলে আশা করি তোমাদের ক্লাসের ব্যাপারে কোনো সমস্যা থাকবে না। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এখানে আমার ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর দুটোই দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে সমাধান করে নিতে পারবে। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো এবং সকলে ভালো থাকবে। ধন্যবাদ।